আচ্ছা, তাইলে আমরা আজকে কত নাম্বার পর্বে আছি? 15 নম্বর। 15। 15 নাম্বার পর্বে আছি। তো আমরা হচ্ছে আজকে রেকর্ডিং অন করেন, রেকর্ডিং অন করে রাখেন, পরে আসলে আপনাদেরই বুঝতে সমস্যা হবে। Recording in progress. আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আজকে আহ, নতুন একটা ডিজাইন শিখব। তো তার জন্য আমরা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে পলিগন টুলে যাব। তারপর হচ্ছে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করে নিব। বড় করে নিলেও সমস্যা নাই, ছোট করে নিলেও সমস্যা নাই। তবে বোঝার সুবিধার্থে বা 100% একুরেট করার জন্য আমাদের একটু বড় করে নেওয়াটাই ভালো। পরবর্তীতে আমরা হচ্ছে সেটাকে চাইলে ডিজাইন সম্পূর্ণ করার পর ছোট বড় করতে পারবো। তো এখানে হচ্ছে আমরা একটা কি টুলস নিলাম বলেন তো? পলিগন স্যার। হ্যাঁ, পলিগন শেপ নিলাম। তো এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে রাখবো না, এটাকে ডিসিলেক্ট করে রাখবো। এবার আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। আমরা এই যে এখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে সোজা একটা লাইন টানবো। তারপর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা লাইন টানবো। এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা লাইন টেনে নিব। আপনি যেটা যেভাবে করে নেন, আগে এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, যেখান থেকেই নেন না কেন সমস্যা নেই। ঠিক এইভাবে করে শুরুটা করবেন, তাইলেই হবে। তো এবার হচ্ছে আমরা এই যে ভিতরের যে ইয়েটা আছে, এটাকে আমরা ফিল কালার দিয়ে নিতে পারি, এটাতে স্টোক কালার না থাকলেও চলবে। আর এখানে হচ্ছে যে লাইনগুলি আছে এগুলিতে কালার দিলেও হবে, কালার না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো এইরকম অবস্থায় আমরা হচ্ছে সম্পূর্ণ ফাইলটাকে শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উইন্ডো অপশনে যাব। উইন্ডো থেকে এই পাথ ফাইন্ডার অপশনে ক্লিক করব। পাথ ফাইন্ডার অপশনে ক্লিক করার পর এখানে এই যে নিচে রয়েছে ডিভাইড অপশন, এই ডিভাইড অপশনে ক্লিক করব। এরপর এটাকে এখান থেকে কেটে দিব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ অপশনে ক্লিক করব। তো আনগ্রুপ অপশনে ক্লিক করার পর এই যে এখানকার এই কর্নারের শেপটা, এই যে এই কর্নারের শেপটা মনে রাখবেন, এই কর্নার থেকে এই কর্নারের মাঝে যেই শেপটা থাকবে, এই শেপটাকে সিলেক্ট করে আপনি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আপনি জাস্ট এই উপরে নিয়ে বসায় দিবেন। এখানে বসায় দেওয়ার পর এবার আমরা এটাকে এইভাবে করে ধরে তারপর হচ্ছে শিফটটাকে ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিব। এখন এখানে হচ্ছে আমাদেরকে কালার সেট করতে হবে। কেউ কি বুঝতে পারতেছেন যে আসলে আমরা এটা কি তৈরি করব? জি স্যার। কি বলেন তো? রবির লোগো। টুক দিবস একটা কারোর মতো হয়। বুঝি নাই আপনার কথা, কি বললেন? স্যার এটা রবির লোগো বানানো হইতেছে না? হ্যাঁ, এটা রবির লোগো বানানো হইতেছে। আমি এটাকে এখানে নিয়ে আসলাম কেন, এখান থেকে আমরা এটা নিয়ে আসার কারণটা হচ্ছে আমরা এখানে কালারটা অ্যাপ্লাই করার জন্য। তো প্রথমেই হচ্ছে এখানে দেখেন এটা আলাদা শেপ, এটা আলাদা, তারপরে এটা, তারপরে এটা, প্রত্যেকটা কিন্তু এখানে আলাদা আলাদা রয়েছে। আমি এটাকে চাইলে আরেকটু এইভাবে করে ঘুরায় দিতে পারি, এইভাবে করে। হ্যাঁ, এইভাবে করে নিয়ে নিলাম। এবার প্রথমকার যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আই ড্রপার টুলে যাব এবং এখানে ক্লিক করব। তাহলে এটা কিন্তু ছবি, দেখেন এটা কিন্তু একটা ছবি। আমরা এটা গুগল থেকে জাস্ট কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে নিয়ে আসছি। তো এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দ্বিতীয় শেপটাকে আমরা সিলেক্ট করব, আই ড্রপার দিয়ে আমরা এই কালারটাকে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে পরের শেপটাকে আমরা সিলেক্ট করে আই ড্রপার টুলটাকে সিলেক্ট করব, তারপর এই কালারটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা পরের শেপটাকে সিলেক্ট করার পর আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিব। তারপরেরটা আমরা সিলেক্ট করার পর আইড্রপার দিয়ে এটা দিয়ে দিব। তো আমরা হচ্ছে এখানে এই ডিজাইনটার মাধ্যমে শিখতে পারলাম যে আসলে আমরা পলিগন শেপ দিয়ে কিভাবে করে আসলে ডিজাইন তৈরি করা যায় বা ডিজাইনের আইডিয়া পাওয়া যায়, বা এই টুলসটা দিয়ে আসলে কি কি ডিজাইন বানানো যায় সেই বিষয়গুলি আমরা শিখে নিলাম।
তো এখন এখানে হচ্ছে দেখেন এই রবি লোগোটা এটাও কিন্তু একই রকমের, আমরা জাস্ট এখানে এই লেখাটা লিখে দিলেই হয়ে যাবে। এখন আমরা এখানে যে শেপটা তৈরি করলাম, এটা কি খুব বেশি কঠিন মনে হয়েছে আমাদের জন্য? না স্যার। না ভাই, সব এটা খুবই না ইজি, স্যার। তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এখন এখানে হচ্ছে এই শেপটা তৈরি করার ক্ষেত্রে আমরা কয়টা টুলস ব্যবহার করলাম, এখানে হচ্ছে আমরা প্রথমে পলিগন শেপ নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা লাইন সেগমেন্ট টুলের ব্যবহারটা শিখলাম, তারপর হচ্ছে আমরা পাথ ফাইন্ডার অপশনটাকে নিয়ে আসছি, এটাকে ডিভাইড করছি, ডিভাইড করার পর এই অংশটাকে জাস্ট এই উপরের দিকে তুলে দিছি। দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কি করছি, আমরা প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে ডিভাইড করার পর আমরা হচ্ছে এই আইড্রপার টুলটা ব্যবহার করছি এবং এখান থেকে প্রত্যেকটা কালারে আমরা ক্লিক করে করে এখানে সেই কালারটা নিয়ে নিছি। তারপরে হচ্ছে আমরা এটা যখন ডিভাইড করেছিলাম তখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেছিলাম, যাতে প্রত্যেকটা শেপ আলাদা আলাদাভাবে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে একটা ডিজাইন তৈরি করতে গেলে আমরা এখানে কিন্তু অনেকগুলি অপশন শিখতে পারি এবং জানতে পারি এবং বুঝতে পারি যে কোনটার আসলে কি কাজ। তো এইগুলি হচ্ছে আমাদের জন্য সুবিধা, যে আসলে আমরা এই যে কপি ডিজাইনগুলি দিয়ে যে শিখাচ্ছি, এগুলির মাধ্যমে আপনার এই টুলসগুলি আবার রিমাইন্ড করা, তারপরে হচ্ছে এখানে উপরের আরও অপশন রয়েছে সেইগুলি হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। ব্যবহার করার পর হচ্ছে আমরা সেগুলিকে ব্যবহার করতে করতে আমাদের একটা সময় অভ্যাস হয়ে যায় যে আসলে আমরা এটা দিয়ে এটা করতে পারি, এটা দিয়ে এটা করতে পারি, এটা দিয়ে এটা করতে পারি। এখন উনি ধরেন এখানে রবি লেখাটা ইংলিশে লিখছে, আমরা এখানে বাংলায় লিখে দিব, কোনো সমস্যা নেই। রবির লোগো দুইটাই আছে, একটা হচ্ছে ইংলিশেও আছে বাংলায়ও আছে। তো আমরা এটাকে একটু ছোট করলাম এখন। এবার আমরা হচ্ছে এটার মধ্যে একটা ফন্ট ব্যবহার করব। তো ফন্ট ব্যবহার করার জন্য আমরা টাইপ টুলে গেলাম, তারপর হচ্ছে এই যে ক্যারেক্টার অপশন রয়েছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নির্দিষ্ট একটা ফন্টকে আমরা লিখে সেই ফন্টটাকে নিয়ে আসব। আমি হচ্ছে এফএন যে শরীফ এটাকে সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম, আমাদের বাংলা লেখার জন্য এটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার এই টাইপ টুলের মাধ্যমে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এটা অনেক ছোট দেখাইতেছে, আমরা এই যে উপরের অপশনটা থেকে আমরা এটাকে হচ্ছে একটু বড় করে নিব যাতে লেখাটা বড় করে আমরা দেখতে পারি। এবার আমরা রবি কথাটা লিখে নিব, রবি, সরি, ওকে। তো এবার আমরা এই রবিটাকে লিখে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে বড় করে দিব, তারপর এটাকে এইখানে সেট করে দিব। এখন এইখানে রবিটা যেই লেখাটা ছিল সেটা হচ্ছে রেড কালারের ছিল, এখন আমরা এখান থেকে এটাকে রেড কালার দিয়ে দিব। তাইলে আমাদের রবির লোগোটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমাদের লোগো কিন্তু রেডি। তো এখানে আমাদের কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা একটা ডিজাইন তৈরি করে ফেললাম। এখন এখানে হচ্ছে যে এই যে রবি লেখাটা আছে, ধরেন এই যে রবির যে লোগোটা আছে এই লোগোটা হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে হবে বলতে ধরেন রবি কোম্পানি থেকে আমাদের অনেকেই দেখবেন যে রাস্তায় গিয়ে আমাদেরকে লিফলেট দেওয়া হয় যেখানে রবির একটা লোগো থাকে বা একটা লিফলেট তারা তৈরি করে। তো এখন এই যে রবি যে লেখাটা আছে এই লেখাটা যদি এই অবস্থায় থাকে, এটা কিন্তু এখনো ফন্ট আকারে আছে। যদি আমি এটা ধরেন কোনো একটা প্রিন্টিং প্রেসে পাঠাই প্রিন্ট করার জন্য, তাইলে আমাদেরকে অবশ্যই এই লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন বলতে হচ্ছে এটা এখনো কিন্তু ফন্ট আকারে আছে, আই মিন এখান থেকে আপনি লিখে আবার লেখাগুলিকে চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন এবং এটাকে মুছে দিয়ে অন্য কিছুও লিখতে পারবেন। তো যেহেতু এখন এইটা ফন্ট আকারে আছে, আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট আউটলাইন্স এখানে ক্লিক করলে এখন কিন্তু এটা ভেঙে একটা অবজেক্ট হিসেবে তৈরি হয়ে গেছে। তো এখনও চাইলে কিন্তু আমরা এটাতে কালার চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা টাইপ টুল দিয়ে এখানে আবার লিখতে চাইলে লিখবে না, মুছতে চাইলে মুছবে না। এক্ষেত্রে ডিলিট করে দিতে চাইলে সম্পূর্ণটা ধরে ডিলিট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে এইটাকে বলা হয় হচ্ছে ক্রিয়েট আউটলাইন। আর এখন এই লেখার ক্ষেত্রে আমরা ক্রিয়েট আউটলাইনটা কেন করি, এই যে রবি যে লেখাটা লিখলাম এবং এখানে আমরা এই যে এফএন শরীফ যে ফন্টটা দিয়ে আমরা এই লেখাটাকে লিখছি,
এখন এই ফন্টটা কিন্তু আমি যার কম্পিউটারে পাঠাচ্ছি প্রিন্ট করার জন্য তার কম্পিউটারে এই ফন্টটা নাও থাকতে পারে। যদি না থাকে তাইলে ওই যে আমরা কিছু মোবাইল দেখতাম না আগে, বাংলা লিখলে ঘর ঘর চলে আসতো, এরকমটা। আবার অনেকে মনে করতাম যে কি ব্যাপার, উনি কি লেখাপড়া পারে না নাকি, যে এরকম ঘর ঘর পাঠাইছে নাকি দুষ্টামি করতেছে, এরকমটা অনেকেই হয়তো বা আমরা ভাবতাম। কিন্তু বিষয়টা হচ্ছে উনি বাংলা লেখার কারণে আমার ফোনে সেই ফন্টটা না থাকার কারণে ঘর ঘর চলে আসে। কম্পিউটারের ক্ষেত্রেও সেম সমস্যাটাই হয়। আমরা যখন একটা ফন্ট দিয়ে একটা লেখা লিখি, সেটা যদি আমি যাকে পাঠাই তার কাছে যদি সেই ফন্টটা না থাকে, তখনই কিন্তু ঘর ঘর চলে আসে। তাইলে আমাদের এই ঘর ঘর যে লেখার যে সমস্যাটা, সেটার থেকে বাঁচতে চাইলে আমাদেরকে ক্রিয়েট আউটলাইন করতেই হবে। এটা হচ্ছে ব্যাপার। আর অবশ্যই আপনি যখন কোনো প্রিন্টিং প্রেসের সাথে আপনি একটা ফাইল আদান প্রদান করবেন, সে সে আপনাকে মনে করেই আপনাকে ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার কথা বলবে। কিন্তু বায়াররা কিন্তু আপনাকে বলে দিবে না যে আপনি ক্রিয়েট আউটলাইন করে দিয়েন ফাইলটা। এদের এগুলি বলার কিন্তু সময় নেই। আপনি যখনই কোনো ফাইল তাকে দিবেন, আপনার ফাইলটা অ্যাপ্রুভ হবে বা আপনার ফাইলটা সে কিনে নিবে। নিয়ে যখন দেখবে যে আপনি এমন একটা ফন্ট দিছেন সেই ফন্টটা তার কাছে নাই, এখন সেই ফন্টের জন্য হয়তোবা সে আপনাকে মেসেজ দিবে, কিন্তু দিন শেষে সে আপনার কাজের জন্য বিরক্তি হবে। কিন্তু ডিজাইন ঠিকই সুন্দর হয়েছে। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি রিপোর্ট করে, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় তারা কিন্তু উধাও করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সব কিছু মনোযোগ সহকারে দেখে শুনে তারপর হচ্ছে আপনাকে করতে হবে। তো এটা গেল ফন্টের বিষয়টা। এবার হচ্ছে এটা ধরেন প্রিন্ট হবে। আমি যদি এই লোগোটাকে আমার ফেসবুকে আপলোড করে দিই, তাইলে হচ্ছে একরকমভাবে এই সেভ করতে হবে। আবার যদি আমি এটাকে প্রিন্ট করে আমি কোনো জায়গায় ফিজিক্যালি ব্যবহার করতে চাই, তখন কিন্তু আমাদেরকে এটাকে অন্য কালার মোডে সেভ করতে হবে। তো কালার মোড হচ্ছে, আমি কিন্তু একদম প্রথম ক্লাসে যখন পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে বলেছিলাম, তখন কিন্তু বলে দেওয়া হয়েছিল যে আসলে আমরা আহ, আহ, কখন কোন কালার মোড ব্যবহার করব। তো আমি ধরেন এটাকে এখন ফেসবুকে ফেসবুকের একটা প্রোফাইলে ব্যবহার করব, অথবা একটা পেজে ব্যবহার করব, অথবা একটা ইউটিউবে ব্যবহার করব, অথবা একটা ওয়েবসাইটে ব্যবহার করব। অনলাইন ভার্চুয়াল জগৎগুলিতে আমরা যদি এটাকে ব্যবহার করি, অনলাইন কোনো প্ল্যাটফর্মে যদি আমরা কোনো ডিজাইন ব্যবহার করি, তাইলে সব সময়ের জন্য সেটাকে RGB মোডে সেভ করতে হবে। সেভ করে তারপর ব্যবহার করতে হবে। এখন এটা আমাদের ম্যাবি এটা এখন CMYK মোডে রয়েছে, আমার এটাকে RGB মোডে নিতে হবে। আমি এটাকে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টুইটারে যে কোনো জায়গায় আপলোড করব, এটাকে আমাদের RGB মোডে সেভ করতে হবে। এখন এটাকে কিভাবে RGB মোডে কনভার্ট করব, এই জন্য হচ্ছে আমরা ফাইল অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে যে কালার ডকুমেন্ট কালার মোড রয়েছে, দেখেন এটা কিন্তু CMYK কালার মোডে রয়েছে। এটা হচ্ছে প্রিন্ট করার যেই ফরম্যাটটা রয়েছে সেটা সিলেক্ট করা রয়েছে, কিন্তু এটাকে তো আমরা ফেসবুকে আপলোড করব বা ইউটিউবে অথবা ইনস্টাগ্রামে আপলোড করব। এই ক্ষেত্রে আমরা যদি অনলাইন কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করি, তাহলে অবশ্যই RGB কালার মোডটা সিলেক্ট করে দিলেই এটার কালার মোডটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি আবারও ফাইল থেকে কালার মোডে যাই, দেখেন RGBটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এটা হচ্ছে অনলাইনে ব্যবহার করার জন্য। এবার আমরা যদি এই লোগোটাকে প্রিন্টিং প্রেসের মাধ্যমে প্রিন্ট করে সেটাকে আমরা ফিজিক্যালি ব্যবহার করি, হাতে হাতে ব্যবহার করতে চাই, তাইলে এটাকে হচ্ছে আমরা ফাইল থেকে গিয়ে ডকুমেন্ট কালার মোডে গিয়ে CMYK মোডে করতে হবে। তো যখন আমরা এটাকে CMYK মোডে দিব, তখন হচ্ছে এটাকে আমাদের প্রিন্ট করার জন্য আমাদের এই ফাইলটা এখন রেডি। আর আমাদের CMYK কি জন্য ব্যবহার হয় এবং RGB কি জন্য ব্যবহার হয়, আশা করি আপনারা ক্লিয়ার হইতে পারছেন। কোথাও সমস্যা আছে? না ভাই, সমস্যা নাই। জি আচ্ছা, না স্যার। সমস্যা নেই। তাইলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। এবং এখানে আরো বেশ কিছু বিষয় আছে। আমি যদি এই লেখাটাকে একটু জুম করি, আমি যদি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করি, দেখেন এই রটা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, এই রশ্মিকারটা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, এই বটা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। এখন আমরা যেহেতু এটাকে ক্রিয়েট আউটলাইন করেই ফেলছি, এই সবটাকে আমাদের একসাথে জয়েন করে দিতে হবে। তো জয়েন করে দেওয়ার কিছু সুবিধা রয়েছে। আমরা যদি সম্পূর্ণটাকে জয়েন করি, এটার মধ্যে আমরা একটা স্ট্রোক ব্যবহার করতে পারবো, তারপর হচ্ছে ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারবো। তাহলে ডিজাইনটা আরো বেশি ভালো লাগবে, ভালো দেখাবে। তো এখন এটাকে যেহেতু আমরা আনগ্রুপ করে নিয়েছি এবং প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদাভাবে এখন সিলেক্ট হইতেছে,
আমি চাইলে আলাদাভাবে সিলেক্ট করে কিন্তু আলাদা আলাদা কালারও এখানে অ্যাপ্লাই করতে পারবো। আমি ধরেন এটাতে ব্ল্যাক দিয়ে দিলাম এইরকম ভাবে। তো এটা হচ্ছে আমাদের, যদি আমরা এইভাবে করে কালার দিতে চাই আর কি, তাহলে আনগ্রুপ করে নিতে হবে ক্রিয়েট আউটলাইন করার পরে। আর যেহেতু আমরা সম্পূর্ণটাতে একটাই কালার রাখবো, সেক্ষেত্রে একটাই কালার দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের একটা সিলেক্ট করলে যেহেতু একটাই সিলেক্ট হচ্ছে, এক্ষেত্রে সব কয়টাকে আমাদের একসাথে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা উইন্ডো থেকে পাথফাইন্ডার অপশনটাকে নিয়ে আসব। এবার এখান থেকে আমরা এই যে এখানে ইউনিট নামের অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলে এটা 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 একসাথে হয়ে যাবে। Recording stopped. যেহেতু রটা আমাদের এমনিতেই আলাদা রয়েছে, এটা এটার সাথে অ্যাডজাস্ট হবে না, জাস্ট গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এটা গ্রুপ অবস্থায় থাকবে। তো এটা যেভাবে আছে সেভাবে করেই থাকুক, কোনো সমস্যা নেই। এবার এটাকে সিলেক্ট করে আমরা এখন যদি এটার মধ্যে একটা স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে স্ট্রোক লেখাটাকে উপরে তুলে আমি ধরেন এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। দেখেন এখানে সুন্দর করে স্ট্রোকটা অ্যাপ্লাই হয়ে গেল। আর স্ট্রোক চাইলে ব্যবহার করতে পারেন, যদি মনে করেন দিতে চান তাহলে দিবেন, আর যদি না মনে চায় তাহলে এখান থেকে নান করে দিবেন, তাইলে হয়ে যাবে। এবার আমরা এই যে রবি যেই লেখাটা আছে, এটার মধ্যে আমরা একটা যদি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি, এক্ষেত্রে হচ্ছে আমরা যাব হচ্ছে ইফেক্ট, তারপর হচ্ছে এখান থেকে স্টাইলাইজ, দেন হচ্ছে ড্রপ শ্যাডো। তো এখানে হচ্ছে বেশ কিছু বুঝার আছে। আমি এই ড্রপ শ্যাডো নিয়ে আলাদা যেহেতু একটা ক্লাসই করব, সেক্ষেত্রে এটা জাস্ট Recording আজকে in অত progress. বেশি কিছু দেখাবো না। এখানে এই যে অপাসিটি 75% থাকবে অল টাইম, এক্স হচ্ছে 7 থাকবে, ওয়াই এ 7 থাকবে, এবং ব্লারে হচ্ছে 5 থাকবে। এটা যা আছে তাই থাকবে। আমি এখান থেকে এই প্রিভিউ অপশনে ক্লিক করলে আমার এখানে দেখেন ড্রপ শ্যাডোটা কিন্তু অ্যাপ্লাই হইলো। তো আমি এবার জাস্ট ওকে করে দিই। দেখেন এখানে আমার কিন্তু ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই হইলো। তো এটা জাস্ট এমনিতেই দেখাই দিলাম ড্রপ শ্যাডো, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আর ড্রপ শ্যাডো নিয়ে আলাদা একটা ক্লাসই করতে হবে, কারণ ড্রপ শ্যাডোটা আমাদের অনেক প্রয়োজনীয় এবং অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাসই করাবো আপনাদেরকে। তো এইভাবে করে হচ্ছে আপনারা সম্পূর্ণ একটা ফাইল কিন্তু রেডি করতে পারবেন। তো এইভাবে করে হচ্ছে আপনারা একটা ফাইলকে রেডি করবেন। আবার এই যে এখানে যে ড্রপ শ্যাডোটা আমরা অ্যাপ্লাই করলাম, যদি মনে করেন যে কোনো একটা ডিজাইনের মধ্যে আমি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করার পর সেটা দেখতে খারাপ লাগতেছে, তাহলে আপনি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে ফিরে আসবেন, যে না আমার এটা নর্মালি ভালো লাগতেছে, আমার ড্রপ শ্যাডো দিলে এটা অড লাগতেছে, তাহলে আমি সেখানে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করার দরকার নেই। তো এভাবে করে হচ্ছে আমাদের ফাইলগুলিকে রেডি করতে হবে। আবার এখানে হচ্ছে এই যে লেখাটা আছে, এটাকে কিন্তু আমরা এখন আমাদের মতো করে এটাকে এডিটও করতে পারবো। আমি যদি ধরেন ডিরেক্ট সিলেকশন টুলে যাই, আমি এই দুইটা কর্নারকে সিলেক্ট করে আমি এটাকে রাউন্ড করে দিতে চাইলাম, আমার মনে চাইলো আমি দিলাম। আবার ধরেন আমার হচ্ছে আহ, এখান থেকে দুইটা কর্নারকে সিলেক্ট করে এটাকে আমি একটু বড় করে দিতে চাই, এটা আমার ইচ্ছা, যদি আমি করলাম আর কি বা করতে চাই। তো এক্ষেত্রে আপনি একটা কর্নারকে সিলেক্ট করে এইভাবে করেও রাউন্ড করতে পারবেন। আবার হচ্ছে আপনি চাইলে দুইটাকেও রাউন্ড করতে পারবেন। আপনি উপরেরটা চাইলে উপরেরটা করতে পারবেন, নিচেরটা করতে চাইলে নিচেরটা। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে একটু সৌন্দর্য যদি মনে করেন যে হ্যাঁ আমি একটু বাড়ায় নিলাম সৌন্দর্য, সমস্যা নাই, আপনি বাড়ায় নিতে পারেন। আমি কন্ট্রোল জেড দিয়ে এই পাশেরটাকে একটু ঠিক করে নিই। আমি ধরেন একটা কর্নারকে আমি অ্যাঙ্গেল করে দিব। ধরেন আমি এটাকে হচ্ছে এইভাবে টেনে দিলাম, তারপর হচ্ছে এটাকে আমি এইভাবে করে টেনে দিলাম। হ্যাঁ, আমাদের আলাদা একটা ভ্যালু ক্রিয়েট হইলো এখানে, যে না এই কর্নারটা রাউন্ড করে দেওয়াতে আমাদের সুন্দর হইলো। তো আপনারা একটা ডিজাইন বানিয়ে আসলে মনে করবেন না যে হয়ে গেছে মানে হয়ে গেছে। এইভাবে করে যদি রেখে দেন, চিন্তা ভাবনা না করে ডিজাইন তৈরি করেন, তাইলে আসলে ডিজাইনের সৌন্দর্য কখনো ফুটায় তুলতে পারবেন না। ডিজাইনটা সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর একটু সময় নেবেন, দেখবেন যে এখানে আর কিছু করা যায় কিনা। ওই যে যেভাবে করে ডিজাইন আপডেটের কথা বলছিলাম। তা আমি ধরেন এখান থেকে এইভাবে সিলেক্ট করে এই এটাকে সিলেক্ট করে একটু বড় করে দিই, তাহলে দেখতে ম্যাবে এটা ভালো লাগবে। আমি এতটুকু করে দিলাম। ওকে। তো এই তো এইভাবে করে আসলে চিন্তা ভাবনা করে আপনি আপনার মতো করে একটু স্টাইল করার চেষ্টা করবেন, একটু বাড়িয়ে কমিয়ে ডানে বামে একটু কর্নারগুলিকে মোটা চিকন করে আপনি আপনার মতো করতে পারেন। আমি ধরেন এটাকে একটু রাউন্ড করে দিই, দেখি কেমন লাগে। হ্যাঁ, এটাও খারাপ লাগে না, ভালোই লাগে। যদি মনে করেন যে না ভালো না লাগে না, এটাকে কমাই দিবেন। আবার এই দুইটা কর্নারকে সিলেক্ট করে এটাকে উপরে তুলে রাউন্ডও করে দিতে পারেন। তো রাউন্ড করলে খারাপ লাগলে আপনি হচ্ছে প্রথমে এই কর্নারটা একটু অ্যাঙ্গেল করে দেখবেন কেমন লাগে, অথবা হচ্ছে এই কর্নারটাকে সিলেক্ট করে দেখবেন যে আসলে কোন দিকটা দিলে ভালো লাগে। এভাবে
করে আপনি হচ্ছে ডিজাইনের সৌন্দর্য বাড়াইতে পারবেন। তারপর হচ্ছে ধরেন আমি এই কর্নার সিলেক্ট করলাম, এই কর্নার করলাম, এটা, তারপর এটা। এবার আমি সামান্য পরিমাণ একটু রাউন্ড করে দিই, দেখি কেমন লাগে। হ্যাঁ, খারাপ না, ভালোই লাগতেছে। তো এইভাবে করে হচ্ছে আপনি ডিজাইনকে আপডেট করবেন। যত বেশি সৌন্দর্য বাড়ায় নিতে পারবেন, তত আপনার জন্য ভালো হবে। আপনার ডিজাইনের মধ্যে ক্রিয়েটিভিটি আসবে বা নতুন কিছু মাত্রা যুক্ত হবে। তো আমি এই পাশেরটাকেও একটু করে নিই, সামান্য পরিমাণ রাউন্ড করে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে ধরেন আমাদের এই যে কর্নারগুলি রয়েছে, আমি এখানে ক্লিক করে এটাকে সামান্য পরিমাণ একটু রাউন্ড করে দিলাম। এটা দেখতেও ভালো লাগতেছে। তারপর আবার এই কর্নারটাকে ধরেন সামান্য পরিমাণ একটু রাউন্ড করে দিলাম। এটাকেও ধরে আমি সামান্য একটু রাউন্ড করে দিলাম। তারপর এই কর্নারটাতে ক্লিক করে, আচ্ছা এটা দরকার নাই, আমি হচ্ছে ধরেন দেখে নিই যে আসলে আর কোনটা কোনটা করা যায়। তারপর এই কর্নারটাকে সিলেক্ট করে এটাকে সামান্য টেনে দিলাম। এই পাশেরটাকে সিলেক্ট করে এটাকে একটু টেনে দিলাম। তারপর আমরা ধরেন এটাকে সিলেক্ট করে এই পাশটা সামান্য একটু টেনে দিতে পারি। তাইলে দেখেন আগের তুলনায় একটু বেটার লাগতেছে। যদি মনে করেন যে আসলে ভালো লাগতেছে, তাহলে ভালো লাগতেছে। আর যদি যে না আমার আগেরটাই সুন্দর ছিল, তাহলে আগেরটাই থাকবে। এভাবে করে হচ্ছে আসলে একটা, শুধুমাত্র যে ডিজাইনের মধ্যে আপডেট করতে হবে এরকম না। ডিজাইনের মধ্যে লেখার মধ্যেও আপডেট করার অনেক কিছু থাকে, অনেক কিছু বোঝার থাকে, বা আমরা এটাকে আপডেট করতে পারি চাইলে আমাদের মতো করে। তো এইভাবে করে আসলে চিন্তা করে ডিজাইনকে আপডেট করে তারপর হচ্ছে ফাইনালি যাকে দেওয়ার তাকে সাবমিট করবেন। তো ডিজাইন আসলে এইভাবে করেই করতে হবে। তারপর ধরেন আমরা যদি এই যে এই ভিতরের কর্নারগুলিকে সিলেক্ট করতে চাই, যেমন এটাকে সিলেক্ট করলাম, এটা, তারপর এটা। এবার আমরা যে কোনো একটা ধরে সামান্য পরিমাণ টান দিলাম, এটা একটু রাউন্ড হয়ে গেল। খারাপ না, ভালোই লাগতেছে। তারপর ধরেন এটাকেও একইভাবে আমরা কাজটা করে দিব। তো তিনটাকে একসাথে সিলেক্ট করার কারণ হচ্ছে কি, যে ধরেন আমি এটাকে একটা সিলেক্ট করলাম, এবার এটাকে আমরা টেনে দিলাম। এখন এটা কতটুকু টানছে সেটা কিন্তু আমরা জানি না। পরেরটা করতে গিয়ে আবার এটা কম বেশি হইতে পারে, ধরেন এটা কম হয়েছে অথবা এটা বেশি হয়েছে। এই জন্যই আসলে তিনটাকে একসাথে সিলেক্ট করা হয়, যাতে তিনটা এক সমানভাবে সব দিক থেকে ছোট হয়ে আসে বা রাউন্ড হয়ে আসে। আমি ধরেন তিনটাকে একসাথে ধরে সামান্য পরিমাণ একটু করে দিলাম, সব দিক থেকে সমান হয়ে এটা ছোট হবে। তো আমরা কি ক্লিয়ার? সবকিছু কি বুঝতে পারতেছি যে আসলে একটা ডিজাইনের অনেক দিকে খেয়াল করতে হয়, অনেক কিছু চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে এটাকে আমরা আপডেট করতে পারি, আপডেট করে আমাদের পছন্দ অনুযায়ী এটাকে করে তারপর হচ্ছে আমরা সাবমিট করতে পারি। সর্বপ্রথম হচ্ছে আমরা একজন ডিজাইনার, আমাদের সৌন্দর্য মানেই হচ্ছে ডিজাইনের সৌন্দর্য। আর আমি একজন ডিজাইনার, আমার নিজের যদি সৌন্দর্য না লাগে তাহলে কিভাবে হবে? আবার অনেক ডিজাইন আছে আমার নিজের কাছে অনেক বেশি সুন্দর হয়েছে, বায়ারের কাছে পছন্দ হয় নাই। না হওয়াটাই স্বাভাবিক, বা হবে না এটাই স্বাভাবিক। কারণ আপনার পছন্দ তার পছন্দ এক নাই হইতে পারে। তবে সে অবশ্যই আপনাকে সব সময়ের জন্য সমীহ করবে, এই জন্য যে আপনি একজন ডিজাইনার। সে আপনার ডিজাইনকে কখনোই সে মানে তুচ্ছ করতে পারবে না। কারণ আপনি কিছু জানেন বিধায় আপনি ডিজাইনার। এখন সে তার মতো করে একটা ডিজাইন করতে বলছে, আপনি আপনার মতো করে বানাইছেন। তো আপনি জানেন যে একটা ডিজাইন বানাতে কি লাগবে, কোথায় কি দিতে হবে না দিতে হবে, সেটা আপনি বুঝে শুনেই বানাইছেন। সেক্ষেত্রে তার ইগনোর করার কোনো ব্যাপার নাই। তবে এমন কিছু বানাবেন না যেটা দেখে আসলে যে কেউ আসলে হাসাহাসি করে, এমন ডিজাইন তৈরি করা যাবে না। তো আপনি হচ্ছে মানে এমন কিছু ডিজাইন তৈরি করবেন যেটা দেখে আসলে মানুষ অ্যাটলিস্ট খারাপ যাতে না বলে বা হাসাহাসি যাতে না করে, যে না ঠিক আছে চলে মোটামুটি, আর একটু চেষ্টা করো ভালো হয়ে যাবে, এইরকমটা যাতে বলে। মানে প্রথম অবস্থায় যেহেতু আপনি নতুন, আপনার কাছ থেকে আহামরি ভালো কিছু আসবে না এখন, এটাই স্বাভাবিক। কিন্তু শুরু থেকে আপনি চেষ্টা করবেন যে আপনি একটা ডিজাইন বানাবেন, সেটা আপনার ফেসবুক আইডিতে আপলোড করেন অথবা আপনার যে কোনো জায়গায় আপলোড করেন, জাস্ট মানুষকে দেখানোর জন্য যে আসলে আমি এই কাজটা শিখতেছি, আমার এখানে আসলে কিরকম হয়েছে বা কি হয়েছে। তো মানুষ যাতে আসলে দেখে হাসাহাসি না করে। আবার হ্যাঁ, অনেকেই দেখবেন ডিজাইনের কিছুই জানে না, গ্রাফিক ডিজাইনের জানে না, কিন্তু সে হাসাহাসি করবে। তাকে আপনি ইগনোর করবেন, কারণ সে ডিজাইনের কিছুই জানে না। সে হাসাহাসি করবে মানে কি, সে আপনাকে আসলে পছন্দই করে না। তো ওই বিষয়গুলো স্কিপ করে যাবেন।
আবার সব ক্ষেত্রে আপনি অ্যাভারেজে চিন্তা করবেন যে আপনি এমন ডিজাইন তৈরি করবেন যেটা নিয়ে যাতে কেউ আমাদের সাথে হাসাহাসি না করে বা আমাদের ডিজাইনটা যাতে ভালো পরিমাণ ডিজাইন হয়। তো আমরা হচ্ছে মাঝে মধ্যে কি করি জানেন, freelancing.com-এ যখন যাই, যাওয়ার পরে এমন কিছু কিছু ডিজাইন দেখি যেগুলি দেখলে আসলে না হেসে পারি না। মাঝে মধ্যে আসলে আমরা ডিজাইন নিয়ে কিছু গ্রুপে আপলোড করি যেখানে অনেকে হাসাহাসি করে। তো ওই ধরনের ডিজাইন যাতে আপনারা কেউ না বানান সেটা হচ্ছে আমার রিকোয়েস্ট, কারণ আপনারা যেহেতু আমার কাছ থেকে শিখতেছেন, আমার কাছ থেকে জানতেছেন, বুঝতেছেন, এক্ষেত্রে আমার ডিজাইনারদেরকে বা আমার স্টুডেন্টদেরকে নিয়ে যাতে কেউ হাসাহাসি না করতে পারে, এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন। হ্যাঁ, দিন শেষে আপনাকে নিয়ে হাসাহাসি করবে কিন্তু সেটা আমার ক্ষেত্রেও কিন্তু অপমানজনক যে আমার স্টুডেন্টদেরকে নিয়ে হাসাহাসি করে, তার মানে কি আমি ভালোভাবে শিখাইতেছি না। এই জন্য নিজের সম্মান রক্ষার্থে হোক আমারটা হোক, দুইটা মিলিয়ে আপনি যেটাই চিন্তা করেন না কেন এমন ডিজাইন বানাবেন যাতে কেউ হাসাহাসি না করে। তো সবকিছু মিলিয়ে আসলে মনোযোগ, চেষ্টা, পরিশ্রম সবকিছু রেখে আসলে কাজ করতে হবে। তো সবকিছু হচ্ছে বুঝে শুনে করতে হবে। তাইলে আমরা কি আসলে ডিজাইনের প্রতি সবাই কি সিরিয়াস, নাকি আমরা চিন্তা করতেছি যে আসলে কোনো রকম মোটামুটি করে আসলে আহ, পার পাওয়া যাবে? আপনারা আসলে কোনটা হইতে চান? আপনারা কি প্রফেশনাল ডিজাইনার হইতে চান নাকি কোনো রকম ডিজাইনার হইতে চান? প্রফেশনাল ডিজাইনার। স্যার প্রফেশনাল। হ্যাঁ, তো প্রফেশনাল ডিজাইনার যদি হইতে চান তাহলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আপনারা কি সবাই অনেক বেশি পরিশ্রম করতে রাজি? জি ইনশাআল্লাহ। স্যার। আচ্ছা, যদি আপনারা পরিশ্রম করতে রাজি থাকেন তাইলে আপনারা 100% সফলতা পাবেন। এবং এই যে গ্রাফিক ডিজাইন শিখে শুধুমাত্র কেউ freelancing.com, fiverr.com, upwork.com এখানে কাজ করা যায় না। এখানে ছাড়াও আরো হাজার রকমের রাস্তা আছে এখান থেকে ইনকাম করার জন্য। আপনি ধরেন আপনার মতো করে এই রবি লোগোটাকে আপনি বানাইলেন, এখানে কিছুটা কাস্টমাইজ করলেন, আপনি এটা একটা টি শার্টের মধ্যে ব্যবহার করতে পারেন। টি শার্টের মধ্যে ব্যবহার করে আপনি হচ্ছে আপনার একটা টি শার্ট বিজনেস আপনি নিজে করতে পারেন। সেটা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে পেজ খুলে আপনি একটা বিজনেস করতে পারেন, শুরু করতে পারেন। তা আমি এই যে ডিজাইনটা বানাইছি এটা কি আমি এমনি এমনি রেখে দিব? না, আমি রেখে দিব না। এটা আসলে এখন বলা, তবে আপনারা এখন কেউ এটা চেষ্টা করবেন না। আপনি যখন ভালো মানের ডিজাইনার হবেন তখন আপনি এটা গিয়ে চিন্তা করবেন যে আমি এখানে রবি একটা লোগো বানাইলাম, আচ্ছা আমি একটা বিজনেস খুলি, আমি একটা টি শার্টের বিজনেস খুলি, আমি আমার মতো করে আমার আমার চিন্তা ভাবনা দিয়ে ট্রেন্ডিং বিষয় নিয়ে একটা টি শার্টের ডিজাইন তৈরি করি, যেটা হচ্ছে যে আমার মানে মার্কেট মার্কেটে গিয়ে আমি সেল করতে পারবো, অথবা ফেসবুক পেজের মাধ্যমে বুস্ট প্রমোটের মাধ্যমে মানুষের কাছে নিয়ে যাব, তারপর আমি সেল করতে পারবো। এখন এটার জন্য আসলে নতুনদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো আপনি যখন আসলে এই ডিজাইনগুলি, এই কাজগুলি যখন জানবেন তখন এমনিতেই আসলে বুঝবেন। তাছাড়া আমি তো বলেই দিব যে আসলে আহ, এই গ্রাফিক ডিজাইন শিখে আসলে কি কি করা যায় বা কি কি করতে পারবেন। আপনি এই যে ডিজাইনটা বানাইছেন, এই ডিজাইনটা বানানোর পরে হচ্ছে আপনি একটা ডিজাইনের মধ্যে একটা টি শার্টের মধ্যে ব্যবহার করতে পারেন। যদিও সেটা আসলে লোকাল টি শার্টের মধ্যে ব্যবহার করা হবে, কারণ এটাকে আপনি অনেক বড় হাই কোয়ালিটি বা হচ্ছে মানে ভালো মানের ব্র্যান্ডেড টি শার্টে ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা তো একটা কোম্পানির লোগো, এই জন্য পারবেন না। তো আমি জাস্ট এটা দিয়ে এক্সাম্পল দেখাইলাম, আপনাকে এটা দিয়ে বানাইতে হবে এরকম না। আপনি লোকাল মার্কেটে লোকাল টি শার্টের মধ্যে আপনি ডিজাইন করেন, সমস্যা কি? আপনার একটা টি শার্ট ডিজাইন 20 টাকা 30 টাকা দিয়ে মানুষ কিনে এরকম একটা লোগো জাস্ট প্রিন্ট করে নেয়, প্রিন্ট করে সেটার দাম 200 250 টাকা হয়ে যায়। তাইলে আপনার ডিজাইনের ভ্যালুটা এখানে সবচাইতে বেশি, যে আমার এখানে ডিজাইনটা ব্যবহার করার কারণে 40 টাকা 50 টাকার ডিজাইন সেটা টি শার্ট সেটা 250 টাকা হয়ে গেছে। তো আপনার এখানে ভ্যালুটা দেওয়া হয়েছে আপনার ডিজাইনের উপর। তো সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের ডিমান্ড এবং চাহিদা সব সময় থাকবে। আপনি আপনার মতো করে যদি এটাকে ব্যবহার করতে পারেন তাইলে আপনি সফলতা পাবেন। আমাদের গ্রাফিক ডিজাইন শিখে আমরা শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর আশায় বসে থাকবো এরকম না। হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিং করবেন, কোনো সমস্যা নাই। আপনি শুধুমাত্র freelancing.com, fiverr.com, upwork.com, 99 ডিজাইন আরো ব্লা ব্লা অনেক কিছু রয়েছে,
ওইগুলিতেই যে কাজ করতে হবে এরকম নাই। আপনার স্টক মার্কেট আছে, যেমন অ্যাডোবি স্টক আছে, শাটার স্টক আছে, আই স্টক আছে, ফ্রিপিক আছে, পিএনজি ট্রি আছে, হাজার রকমের স্টক মার্কেট আছে, সেখানেও আপনার ডিজাইনগুলি আপনি আপলোড করে ইনকাম করতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে নতুন নতুন ডিজাইন তৈরি করতে হবে। আবার যদি আপনি এই ডিজাইন আপলোড দেন, এটা তো কেউ কিনবে না, কারণ এটা কোম্পানির লোগো। যার প্রয়োজন সে এটা সে নিবে না, কারণ সে যার এই কোম্পানিটা যার সে তো বানিয়ে নিয়েছে, তার তো আছে স্টকে, আপনার কাছ থেকে সে নিবে না। জাস্ট ধারণা যে আসলে আমরা এই ইলাস্ট্রেটরটা শিখে নতুন নতুন যখন আমরা ডিজাইন তৈরি করা শিখবো, জানবো, বুঝবো, তখন আমরা নতুন নতুন কিছু তৈরি করার পর আমরা সেগুলিকে আমরা গ্রাফিক ডিজাইন শিখে আসলে কিভাবে কিভাবে কোথায় কোথায় ইনকাম করতে পারে সেটা একটু বলি। প্রথমেই হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং তো করতে পারবেন, ফ্রিল্যান্সিং এর জন্য আসলে বেশিরভাগ মানুষ গ্রাফিক ডিজাইনটা শিখে, বাট আমি বলবো যে আপনাদের চিন্তা ভাবনাটা একেবারেই ভুল। কারণ আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন, পড়াশোনা করার পর আপনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে গ্রাফিক ডিজাইনার হিসেবে ঢুকতে পারবেন। বিভিন্ন প্রকার আপনার প্রাইভেট কোম্পানি রয়েছে যেখানে হচ্ছে আপনার ডিজাইনাররা 30-40 হাজার টাকা স্যালারিতে চাকরি করতেছে। গার্মেন্টসে ডিজাইনার প্রয়োজন, যেটা হচ্ছে হ্যাং ট্যাগ তৈরি করা হয়। আমরা একটা টি শার্টের মধ্যে, একটা শার্টের মধ্যে প্রচুর পরিমাণ ট্যাগ লাগানো থাকে দেখি, সেই ট্যাগগুলি আসলে বানানোই হয় ইলাস্ট্রেটর দিয়ে। তো এটা হচ্ছে একটা, আপনি গার্মেন্টসে জব করতে পারেন। তারপরে হচ্ছে আপনাকে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে কাজ করতে পারেন। এই গ্রাফিক ডিজাইন শিখে হচ্ছে আপনি নিজে একটা ব্যবসা করতে পারেন অনলাইনে, আপনি টি শার্ট ডিজাইনের উপর হোক, অথবা আপনি যে কোনো কিছু দিয়ে আসলে মানুষকে হেল্প করতে পারেন। বাংলাদেশেও প্রচুর পরিমাণ আপনার লোগো ডিজাইনের চাহিদা রয়েছে, যদিও সেটার মূল্যটা খুবই কম দেয়। আমাকে হাজারো হাজারো লোক আসলে মেসেজ দেয়, ভাই আমাকে একটা ডিজাইন বানায় দেন না, 200-300 টাকা দিব। তো এই যে 200-300 টাকার কথা শুনলে আসলে নিজের কাছে অপমান অপমান মনে হয়। কারণ আমি তো ভাই 200 টাকা 300 টাকার ডিজাইনার না। সে আমাকে বলুক যে ভাই ফ্রিতে বানায় দেন, সেক্ষেত্রে হয়তো বা না, যে ঠিক আছে সে ফ্রিতে চাইছে, সমস্যা নাই, কিন্তু সে যখন 200-300 টাকার কথা বলে তখনই আসলে মেজাজ গরম হয়ে যায়। আমি কি 10-12 বছর ধরে গ্রাফিক ডিজাইনের কাজ করে কাজ শিখে আমি 200-300 টাকা দিয়ে ডিজাইন বানানোর জন্য আমি ডিজাইনার হয়েছি? না। এখন নতুন যারা রয়েছে বা ক্যানভা দিয়ে যারা ডিজাইন বানায়, তারা হয়তো বা 50 টাকা 100 টাকা দিয়েও ডিজাইন বানায় দেয়। এই জন্য তারা রোস্ট হয় ওই রকম। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন বানাইতেছি, আমরা তো আর ক্যানভা ডিজাইনার না, আমরা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন বানাই। আমাদের আমরা হচ্ছে একদম মেইন ক্রিয়েটর হচ্ছে আমরা। এখন আমরা কেন 40 টাকা 50 টাকা দিয়ে ডিজাইন বানায় দিতে যাব বা বানায় দিব? এই জন্য কোনো মানুষেরই আসলে আমি ডিজাইন বানাই না। তো আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষ হচ্ছে ডিজাইন চায় যে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ডিজাইন বানায় দেন। তো তখন আপনাদের মতো স্টুডেন্টদেরকে ওই কাজটা দিই, যে আমাকে একজন নক করছে যে ভাই একটা ডিজাইন বানায় দেন আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো তখন আমার স্টুডেন্টদেরকে দিয়ে করাই। যেমন আপনাদেরকেও দিতে পারি, যে কেউ যদি বলে যে ভাই আমার একটা ডিজাইন লাগবে, তো বলবো যে ঠিক আছে ফ্রিতে করে দিব, আমার স্টুডেন্ট আছে তারা বানাই দিবে, এরকম। তো আপনাদেরকে এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা তো এখন স্টুডেন্ট, আপনাদের এটা করলে আপনাদের আহ, তাকে রিয়েল ভায়ার হিসেবে যেভাবে করে আসলে সম্মান করা দরকার, সেভাবে করে চিন্তা করে আপনি একটা যখন ডিজাইন বানাই দিবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে সিরিয়াসনেস কাজ করতেছে। এবং আসলে একটা বায়ারের ডিজাইন বানাতে গেলে কত চিন্তা ভাবনা করে ডিজাইন বানাইতে হয়, তখন আসলে বুঝতে পারবেন যে আসলে তার জন্য কি ডিজাইন বানাবো, আমি কি দিয়ে শুরু করতে পারি। এই চিন্তা ভাবনাটা যখন আসবে তখন দেখবেন যে খুবই সিম্পল একটা বিষয়, এবং আপনার যা পারেন, একদম সব সময় আহামরি ডিজাইন বানাতে হবে এরকম না। খুবই সাধারণ সাধারণ ডিজাইনও আহ, আমাদের বায়ারদের কাছে অনেক সময় অসাধারণ হয়ে ওঠে। এটা আসলে ডিজাইন দিয়ে আমাদেরকে বুঝাইতে হবে যে আমি আসলে এটা দিয়ে এটা বুঝাইছি, এটা দিয়ে এটা বুঝাইছি, এরকম একটা ব্যাপার। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদেরকে ডিজাইন বানানোর সময় চিন্তা করতে হবে যাতে আমরা অনেক ভালো মানের ডিজাইন বানাতে পারি এবং কালার কম্বিনেশন ঠিক রাখতে পারি। আমরা একটা ডিজাইন প্রথমে তৈরি করে সাথে সাথে কাউকে না দিয়ে সেটাকে আর কোথায় কোথায় আপডেট করা যায়, কোথায় কোথায় কি করলে আমাদের ডিজাইনটা আরেকটু বেশি সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে, সেটা আমরা খেয়াল করব। তো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বললাম যে ইনকাম করার হচ্ছে, আমরা বাংলাদেশ ব্যাংকে সরকারি চাকরি হিসেবে গ্রাফিক ডিজাইনার হিসেবে আমরা চাকরি করতে পারবো।
তারপর হচ্ছে প্রাইভেট কোম্পানিতে জব করতে পারবো, গার্মেন্টসে আমরা জব করতে পারবো, যেখানে হচ্ছে আপনার 20-30 হাজার টাকা 35 হাজার টাকা স্যালারির আমরা জব করতে পারবো। জব শেষ করার পরে আমি কিন্তু রাতে আইসা ফ্রিল্যান্সিংটা করতে পারবো, কারণ আমার দিনের বেলা কোনো কাজ নেই। আমরা দেশের বাহিরের লোকের কাজ করব, যখন আমাদের দেশে রাত তখন তাদের দেশে দিন। এক্ষেত্রে আপনি এই গ্রাফিক ডিজাইনটা শিখে চাকরির পাশাপাশি রাতে এসে কিন্তু আপনি একটা জবও করতে পারবেন, সরি আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটাই সুবিধা রয়েছে। তাছাড়া হচ্ছে আপনি যেটা বললাম প্রাইভেট কোম্পানিতে জব করতে পারবেন, স্টক মার্কেটে আপনার ডিজাইনগুলি আপলোড করে ইনকাম করতে পারবেন, তাছাড়া ফ্রিল্যান্সিং তো আছে। এত এত সুযোগ সুবিধা আমরা আসলে অনেকেই চিন্তা করি, ডিজাইন তো শিখে গেছি, কোন জায়গায় কি করব না করব। আবার আরেকটা জিনিস বলে রাখি, আপনি জাস্ট একটা প্রিন্টিং প্রেস, যেখানে আসলে আমাদের তৈরি করা ডিজাইনগুলি প্রিন্ট হয়ে বের হয়ে মানুষ, ধরেন বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যাপারের যে পোস্টার ডিজাইনগুলি হয় বা ব্যানার ডিজাইনগুলি হয়, ওই সমস্ত আপনি কোনো একটা জায়গায় বসেও আপনি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারেন। তো আপনাদেরকে আসলে এই রাস্তাগুলি দেখাই দিলাম যে আসলে এইভাবে এইভাবে করে ইনকাম করা যায়। যারা ডিজাইন পারেন, আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, বা আমার যারা স্টুডেন্ট নতুন শিখতেছেন, তাদের উদ্দেশ্যে বলি আসলে গ্রাফিক ডিজাইনটা ভালোভাবে যদি আপনি জানেন, ইনকামের রাস্তার অভাব নাই। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে। আমি যেহেতু ডিজাইন পারি, আমি এরকম এরকম জায়গায় গিয়ে চেষ্টা করি, একটা জায়গায় না একটা জায়গায় হয়ে যাবে যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে এবং আপনি ডিজাইনের দক্ষ একজন ডিজাইনার হন। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকে ক্লাসে অনেক কথা বেশি বলা হয়েছে, কারণ এগুলি আপনাদের জানা দরকার আছে, বোঝার দরকার আছে। কারণ শুধু ডিজাইন শিখলেই হবে না, এখানে ইনকামের রাস্তা সম্পর্কে জানতে হবে, ডিজাইন কিভাবে আপডেট করতে হবে, সব কিছু জেনে শুনে তারপরে আমাদেরকে আসলে কাজ করতে হবে।